কেমন আগুন নিয়ে খেলা হবে, আগুন নিয়ে খেলা। এটা ফ্লো, আগুন দিচ্ছে আগুন। হিমালয়ান 450 নিয়ে এগিয়ে চলেছেন পল্লব এবং তার সাথে সাথে ফাউল। অবশ্যই রাস্তাকে হলুদ কার্ড দেখানো উচিত। দুটো বাইকই এদিক ওদিক পড়ে রয়েছে এবং এবার রাস্তাকে লাল কার্ড ডাইরেক্ট দেখানো উচিত। দুটো বাইককে শুশ্রূষার জন্য লোক চলে এসছে এবং তাদের ট্রেনে হিস্ট্রে তোলা হচ্ছে রাস্তা থেকে। এক্ষেত্রে রাস্তাকে ডেফিনেটলি রেড কার্ড দেখানো উচিত। ফুটবল মরশুম চলছে, তাই এই ভিডিওটা সেই ভঙ্গিমায় শুরু করলাম। আসুন আজকের এপিসোডে আমি দেখাবো আমরা কি কি বিপদের সম্মুখীন হয়েছি এবং চেনা পরিচিত স্পটের কত খতরনাক রাস্তা থাকতে পারে। উদ্যোক্তাকে ধন্যবাদ জানাই খুঁজে খুঁজে বার করার জন্য। চলুন ভিডিওটা এগোনো যাক। এবারই তো জার্নিটা ওম শান্তি হতে চলেছে। আমার হোটেলটা হচ্ছে দ্য মাউন্ট ভিউ হোমস্টে। ভিডিওর শুরুতেই যে রাস্তাটা আপনাদের দেখালাম ওটা দাওয়াইপানি হোটেল যাওয়ার, আর ওনার হোটেল হলো কালিম্পংয়ের ডেলোতে, কালিম্পং শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। ঠিক আছে, এই লোকেশনটা একদম প্রাইম একটা লোকেশন, যেখানে অফরোডিং নেই, রাস্তাঘাট খুব ভালো, আসা যায়, বড় গাড়ি বাইক সব কিছু আসতে পারে। আর আমার এখানে অ্যাকচুয়ালি একটা হোমস্টে, সেহেতু ফুডিং লজিং নিয়ে আমাদের একটা রেট হয়। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছু আমাদের দায়িত্বে থাকে পুরোটাই। আপনার যোগাযোগ নাম্বার 9433945926 9433945926। কি কি মেনু? আলু তরকারি, লুচি, আলু তরকারি আছে, আর লাইট খুব সুন্দর তরকারি আর ডিম সিদ্ধ। আর মনে হয় মিষ্টি থাকবে মনে হয়। ঠান্ডা কচুরি। ঠান্ডা করে ফেলেছে, হয়ে গেছে আমাদের জন্য, অনেকক্ষণ লাগে ভাই। এই হোমস্টের থাকা এবং খাওয়া দুটোই অনবদ্য। ধন্যবাদ জানাই বাউন্ডুলে সংস্থার অধিপতিকে সুন্দর হোমস্টেতে উষ্ণ আপ্যায়ন পাইয়ে দেওয়ার জন্য। শিলিগুড়ি থেকে কটায় বেরোনো হয়েছিল তা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি, তবে আজকেও কিন্তু বেলা 10টাতেই বেরোনো হলো ব্রেকফাস্ট করে। আমরা এখন চলেছি দাওয়াইপানির উদ্দেশ্যে। তার আগে পেশক টি গার্ডেন, এখানে একটু জ্যাম হয়েছে ছোট্ট করে, আর আমার পিছনে এতগুলো গাড়ি আছে এই যে, আর সামনে তো অনেক গাড়ি। চলুন এবার টুকটুক করে এগোই। আজকে রোদ্দুর উজ্জ্বল দিন, দারুণ দেখলাম কাঞ্চনজঙ্ঘা। সানরাইজ দেখলাম। এখন একটু ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপার আছে, কিন্তু সূর্য আমাকে দেখা যাচ্ছে কনস্ট্যান্ট, এবং রোদটাও বেশ ভালোই আছে। কালকে রাত্রে এই আমরা যে ডেলোতে ছিলাম, এখানে প্রায় 6-7 ডিগ্রি ঠান্ডা হয়ে গিয়েছিল। এই যে আমাদের পুরো র্যালি দাঁড়িয়ে আছে, কি সুন্দর জায়গাটা। আর পিছনে এই যে এইগুলো এতগুলো গাড়ি আপাতত দাঁড়িয়ে আছে। উল্টো দিকের কোনো গাড়ির অপেক্ষায় রয়েছে বা কিছুর জন্য ওয়েট করছে, দেখি কিসের জন্য। বাউন্ডুলের গ্রুপের অধিপতি আমাদের ডেলো নিয়ে এসছেন ঠিক কথাই, কিন্তু ডেলোর আমরা কোনো সাইট সিইংই করতে পারলাম না। ঠিক আছে, আমরা এখন এগিয়ে চলেছি দাওয়াইপানির দিকে। ফাঁক দিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন কাঞ্চনজঙ্ঘা। আর আমরা এগিয়ে চলেছি।
আমি যাব না, আমি যাব না ওই অফরোডিং। কোনো একটা জায়গায় অফরোডিং করাতে আমাদের মিসিং গিয়ার নিয়ে এসেছে, যা করার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। কারোর হয়তো ইচ্ছা থাকতে পারে, তারা করবে। এখানে একটা অফরোডিং প্লেস আছে, সেখানে তারা যাচ্ছে সবাই। আমরা এখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছি। কে কে যাবে? যাও, সরে যাও। আমরা ডেলোর কোনো সাইট সিইং না করে এখানে এসেছি, এমনকি ডেলো পার্কেও আমরা যাইনি। বাউন্ডুলে গ্রুপের অধিপতি মিসিং গিয়ারের এটাই ঠিক সিদ্ধান্ত মনে হয়েছে। আমি নর্থ বেঙ্গলের পাহাড়ে প্রথমবার বাইক নিয়ে এসেছি। আমার কাছে নার্সারি স্টুডেন্টকে এইচএসের পেপার ধরিয়ে দেওয়ার মতো অবস্থা। স্টার্ট বন্ধ করো, রাখো, দাঁড়াও। যাবে না, যাবে না, কেউ যাবে না। রাস্তা মানে কিছু নেই। এখান থেকে এরকম একটা ভিউ আসছে, কি পাহাড় কে জানে, এখানে কত বাড়ি দেখা যাচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিছুজন একটা অফরোডিং 200 মিটার একটা অফরোডিং করতে গেছে, তা আমরা এখানটায় দাঁড়িয়ে আছি। আমরা এখন মুনসং ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। সেখান থেকে রংপুর সাইড হয়ে আমরা চলে যাব তিস্তা বাজার, সেখান থেকে উঠে যাব পেশক টি গার্ডেন হয়ে দাওয়াই পানির দিকে। মিসিং গিয়ারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এইভাবে যাব, যা দূরত্ব পড়ছে 78 কিলোমিটার। কিন্তু আমরা যদি কালিম্পং শহর হয়ে যেতাম তাহলে দূরত্ব পড়ত 46 কিলোমিটার। ঠিক আছে, কেউ অসুস্থ রাস্তায় নিজের চরম পরীক্ষা নিতে ভালোবাসে, আবার কেউ সুস্থ রাস্তায় প্রকৃতি দেখতে ভালোবাসে। আমি দ্বিতীয় দলের মধ্যে পড়ি। কি আবার নিচে তিস্তাকে দেখা যাচ্ছে, নিচে তিস্তা। মুনসং ভিউ পয়েন্ট, আই লাভ মুনসং। সুন্দর একটা জায়গা করা আছে, আই লাভ মুনসং লেখা আছে। আর ওই যে তিস্তা, ওই যে তিস্তা এঁকে বেঁকে চলে গেছে। কি সুন্দর, দুর্দান্ত দুর্দান্ত। টিম পিছনে আসছে, আমি জঙ্গলের মধ্যে দিয়ে একা একা যাচ্ছি, কি বিউটি। টিমকে আমি ফেলে দিয়ে এসেছি। আমি বললাম অরূপকে যে আমি রংপুর দিকে চলে যাচ্ছি, তুই আয়। আমরা একা একা এই জঙ্গলের মধ্যে দিয়ে, জঙ্গলটা বেরিয়ে গেল, ক্যামেরাটা পরে চালালাম, দারুণ লাগছে। আর রাস্তা আস্তে আস্তে নিচের দিকে নামছি, কারণ আমি রংপুর দিকে যাচ্ছি বলে। টান 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 টান। একা একা, কোনো জনপ্রাণী নেই। অন্তত 1.5 কিলোমিটার 2 কিলোমিটার চলে এলাম, কেউ নেই। একটা বাড়ি পেয়েছি শুধু, আর এরকম চলেছি আমি একা। আর ডান দিকে এরকম দৃশ্য, দুর্দান্ত লাগছে। আর রাস্তা এঁকে বেঁকে নিচের দিকে ধীরে ধীরে নামছে, মাঝে মাঝে বেশি ঢাল, মাঝে মাঝে এই যে নর্মাল। এই যে এখানে দুজনকে দেখতে পেয়েছি, কি জানি করছে ঘোরাঘুরি, আর কেউ নেই। ওই যে কয়েকজন আছে, রাস্তার কাজ হচ্ছে। এখান থেকে ভিউটা দেখুন, ওই যে আমি নামবো, ওই যে রাস্তা চলে যাচ্ছে, আর এরকম একটা ভিউ। চলুন NH ট্রেনে নামবো, তারপর বাদিক, ডান দিকে রংপুর চলে যাচ্ছে। রংপুর আমাদের যেতে হবে না, আমরা বাদিকে বেঁকে গেলেই চলে যাব তিস্তা বাজার। কি লাগছে, এই দেখুন জঙ্গল, গা চমচমে, দেখেছেন? এই জায়গাটা পিকনিক করলে কেমন হয়? অনেকটাই যেতে হবে, এখনো 8 কিলোমিটার মতো কোনো বাকি। আর পাহাড়ে 8 কিলোমিটার বাকি মানে বুঝতেই পারছেন, মানে 8 কিলোমিটার দূরে রয়েছে NH ট্রেন। এই দেখুন এঁকে বেঁকে নেমে গেছে, দেখছেন কি সুন্দর লাগছে। এটাই একটা ভিউ পয়েন্ট, দারুণ না?
দেখুন এই যে এরমভাবে বেঁকে 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 নাচছে, এত সুন্দর এটা লাগছে, দুর্ধর্ষ, দুর্দান্ত। আমাদের গাড়িগুলোও চলে এসছে, আর এরকম ভিউ, আহা হা হা। क्या बात, क्या बात। এই জায়গাটার জন্যই মানে 1000 টাকা দেওয়া যেতে পারে, এত ফাটাফাটি। দেখুন চারিদিক নিস্তব্ধ, নিঝুম, এরকম একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। আরও যে আমাদের গাড়ি, আরও পিছনে গাড়ি আসছে, এরকম একটা সিচুয়েশন। নিচে আরে এইটা কেন খুললো? রংপুর থেকে মাত্র 2 কিলোমিটার আগে এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছে। এখানে অনেকক্ষণ সময় স্পেন্ড আপনারা করতে পারেন। আমার তো ভালো লেগেছে। জঙ্গলের মধ্যে নিরিবিলি, চারিদিকে কেউ নেই, আপনি আর আপনার প্রিয়জন। নেমে এলাম আমরা, ওখানে অনেকক্ষণ ছবি, একটুখানি মানে জাস্ট 1 মিনিট গাড়ি চালানোর পরেই, ওই পাইনের জঙ্গল থেকে 1 মিনিট গাড়ি চালানোর পরেই আমরা দেখতে পাচ্ছি বাদিকে তিস্তা, আর ওই যে NH10। এই যে রংপো, গ্যাংটক এখান থেকে 38 কিলোমিটার। আমরা গ্যাংটকের দিকে যাব না, নামছি 43 কিলোমিটার, লাচেন 115 কিলোমিটার, সিংটম 12 কিলোমিটার, গ্যাংটক 38 কিলোমিটার। আমরা তেল ভরার জন্য এদিকে যাচ্ছি, কিন্তু আমাদের উল্টো দিকে যেতে হবে তিস্তা বাজারের দিকে। আর এখানে বিউটিটা মারাত্মক, যারা সিকিম যাবেন এই বিউটিটা কিন্তু উপভোগ করবেন। এখন যেহেতু 12:30 বাজে, তাই জন্য সূর্যটা এদিকে হেলে গেছে আর পাহাড়টার উপর পড়েছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। সিকিমে ঢুকে তেল ভরলাম 101 টাকা 75 পয়সা নর্মাল পেট্রোলের দাম। আর পাওয়ারের দাম কত লেখা আছে দেখতো, ডান দিকেরটা, পাওয়ারের দাম 105 টাকা, যেটা আমরা যে দাম দিয়ে আমরা নর্মাল পেট্রোল ভরি। এবার আমরা চললাম শিলিগুড়ির দিকে, কারণ আমরা তিস্তা বাজার দিয়ে ডান দিকে উঠে যাবো বেশক টি গার্ডেনের দিকে। আচ্ছা, সামনে কি লেখা আছে দেখি বোর্ডে। আচ্ছা, সেবক এখান থেকে 54 কিলোমিটার, শিলিগুড়ি 76 কিলোমিটার, আর কালিম্পং 36 কিলোমিটার। প্রচুর ট্যুরিস্টের গাড়ি দেখতে পাচ্ছি, মানে এনজিবি থেকে একটা হয়ে চপসপ চলেছে সিকিমের দিকে। আজকে 31, রাত্রিটা কাটাবে পাহাড়ে বা গ্যাংটকে, এরকম জায়গায় কোথাও সব চলেছে। এটা আপনার কী করছে? সিকিমে কিন্তু রাস্তায় মানে প্রচণ্ড আইনকানুন খুব খুব শক্ত। কখনো রাস্তায় দাঁড়িয়ে কিন্তু আপনারা সিগারেট বিড়ি খাবেন না। সিকিমে যখনই ঢুকবেন তখন কিন্তু রাস্তায় দাঁড়িয়ে সিগারেট বিড়ি খাবেন না, এবং রাস্তার চলার নিয়মকানুনও খুব মানে কঠিন। একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু ফাইন করে। তাই জন্য সিকিমে যখন বাইক চালাবেন অবশ্যই মানে একদম সাবধান থাকবেন, এবং রাস্তায় নেমে একটুখানি এখানে সেখানে বাথরুম করি, আমার একটু সিগারেট খাই, এইগুলো একদমই যেন না হয় আর কি। এবং গাড়ি খুব নিয়ম বুঝে চালাতে হয়। তিস্তা যখন ব্যাপারটা হয়েছিল, ওই যে বন্যাটা, বুঝতে পারছেন কি হয়েছিল? এখনও ওই সব বাড়িগুলো রিক্সের মধ্যে রয়েছে। আর এই যে তিস্তা, আচ্ছা জ্যাম, এখানটা এইভাবে বেরোতে হয়, জ্যামে পড়ে গেলে মুশকিল আছে। আমি আগে আগে যাই। ও 31 কাটাবে হচ্ছে গ্যাংটকে। ও আলমারিও নিয়ে আসতে পারতো। রাফটিং করার জায়গা, রাফটিং দেখেছেন? নদীর মধ্যে নৌকা নিয়ে আপনি উতাল পাতাল করবেন আর কি, এরকম তিস্তা নদীর মধ্যে হয়। প্রচুর লোকের ভিড় হয় যে ওই যেগুলো করে, দেখুন ওই যে গাড়ি মাথায়
নৌকা গাড়ির মাথায় রয়েছে আপাতত। কালিম্পং যাওয়ার মোড়, এই যে লুকিং গ্লাসে দেখতে পাচ্ছেন আমার পিছনে গেটটা দেখা যাচ্ছে। এবার আমরা তিস্তা বাজারের দিকে ঢুকবো। আমরা তিস্তা ব্রিজ পার করলাম, নিচে তিস্তা নদী তো ছবি তুলছে। আমরা তিস্তা বাজারে দাঁড়াবো। ব্যাগের বেলটা তুলে দিন, ব্যাগের বেলটা, পিছনে ব্যাগের বেলটা। এদিক থেকে এলাম আমরা, এই যে গাড়িটা যেমন ঘুরে গেছে আমরাও সেরকম ঘুরলাম। এখান দিয়ে আমরা চলে যাব তিস্তা বাজারে। বহুত ধুলো, প্রচণ্ড ধুলো এখানে। আর ওই যে তিস্তা ব্রিজ, ওই ওপর দিয়ে আমরা এসছি, এই তলা দিয়ে ঢুকে যাচ্ছি। এইসব জায়গায় কিন্তু যখন ফ্লাড হয়েছিল কিছু ছিল না আর কি, কোথাও অব্দি জল ছিল কে জানে। তবু তো পরে রাস্তাটা বানিয়েছে। তিস্তা বাজার থেকে ওঠার রাস্তাটা কিন্তু খুব খাড়াই। আমরা খাড়াই উঠছি, বড্ড খাড়াই রাস্তা, পুরোটা খাড়াই। একবার লাফ দিয়ে উঠে আসছে না, এই 3 কিলোমিটারের মধ্যে পুরো আকাশে উঠে আসছে। এসে গেছি, আমি পৌঁছে গেছি। বাদরে বাদরামি চলছে আর নিচে তিস্তা বইছে। মোমো, ম্যাগি এসব খাবো। আর এদিকে এরকম দৃশ্য দেখা যাচ্ছে, একটু ঘুরিয়ে নিয়ে আয় কথা বলতে বলতে। নিচে তিস্তা দেখা যাচ্ছে, এই যে নিচে তিস্তা দেখা যাচ্ছে, ত্রিবেণী সঙ্গম। আর এই হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। এখানে বসার জায়গা আছে, দোকানপাট আছে, আপনি বসে বসে এখানে দৃশ্য উপভোগ করতে করতে খাবার দাবার খেতে পারেন। লাভার্স ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার এখান থেকে বেশি নয়, এই 3 কিলোমিটার দূরেই রয়েছে পেশক টি গার্ডেন। সেখানে পুরো গ্রুপ দাঁড়িয়েছে। পেশক টি গার্ডেন তো আপনারা ঘুরবেনই, তারপর আপনারা পাবেন লামাহাট্টা পার্ক, সেটাও কিন্তু দেখার জন্য দারুণ একটা স্পট। এছাড়া আপনারা তার কিছুটা পরেই তিনচুলের দিকে বেঁকে যেতে পারেন। গুম্বাদারা ভিউ পয়েন্ট আমার কিন্তু খুব পছন্দের জায়গা। পেশক টি গার্ডেনের প্রবেশ আমাদের। হ্যাঁ, আমরা তো ইয়েতে দাঁড়িয়েছিলাম। এই যে পেশক টি গার্ডেন, ওখানে গিয়ে আপনারা ছবি তুলতে পারেন। ওই যে আমাদের দুজন গিয়ে ছবি তুলছে, এই যে স্বামী স্ত্রী ছবি তুলে ফিরছে। আর এখন যেহেতু বেলা 3:23, তাই একটু ধোয়া ধোয়া টাইপের হয়ে গেছে, নাহলে ভালো ভিউ পাওয়া যায়। আমাদের বাইকগুলো সব এখানে দাঁড়িয়ে আছে, এই যে বাইকগুলো সব দাঁড়িয়ে আছে। আর আমরা এই প্রয়াস পেশক টি গার্ডেনের একটা দোকান, সেইখানে চাটা খাচ্ছি। আমাদের জার্নি আর 8 ঘন্টা মতো বাকি আছে আমাদের হোটেলে ঢুকতে। তার আগে লামাহাট্টা ভিউ পয়েন্ট পড়বে, কিন্তু সেখানে আমরা এতগুলো বাইক দাঁড় করাতে পারবো না, সেই জন্য লামাহাট্টা ভিউ পয়েন্টে দাঁড়াবো না। আর এই যে এখান দিয়ে এই যে রাস্তাটা, এই যে রাস্তা উঠে এসছি আমরা, ওখান থেকে উঠে যাবো ওই যে সূর্যি মামার দিকে। উনিও যাচ্ছেন চা বাগান দেখতে। পেশক টি গার্ডেন থেকে বেরিয়ে পড়লাম। আর এই যে লুকিং গ্লাসে দেখুন, দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছি। সামনে কজন, একটা ড্রোন শট হবে। লামাহাট্টায় চলে গেলাম আমরা। আর এই বাঁ দিকে হচ্ছে লামাহাট্টা পার্ক।
এই যে আমার বাদিকে লামাহাট্টা পার্ক, লামাহাট্টা পার্কে ঢোকার গেট। কি লাগছে সূর্যি মামা, আজকে মতো বিদায় নিচ্ছেন। এখন ঘড়িতে বাজে 4:27। ঠান্ডাটা এখানে দারুণ, একটু স্যাঁতস্যাঁতে যা দেখা তো, দেখুন রাস্তা সবসময় ভেজা থাকে। আর এদিকে সূর্যি বাবা অস্ত যাচ্ছেন। আমাদের সব বাইক চলেছে টুটু 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 করে। দাওয়াই পানি ভুটিয়া বস্তি যাওয়ার রাস্তা উঠে গেছে আর সবাই দাঁড়িয়ে আছে। সবাইকে দারুণ লাগছে আর রাস্তা উঠে গেছে। এইবারই শুরু হলো আমাদের কঠিন পরীক্ষা দেওয়া। যাই হোক, 2 কিলোমিটার দূরেই কিন্তু রয়েছে অনেকগুলো হোটেল যেখানে ট্যুরিস্টরা গিয়ে থাকে, কিন্তু মাননীয় অরূপ মানে বাউন্ডুলে গ্রুপের অধিপতি তিনি 6.5 কিলোমিটার দূরে আমাদের জন্য হোমস্টে বুক করেছেন। দাওয়াই পানির রাস্তা কিন্তু একদমই ভালো না এবং খাড়াই। और है क्या ऑफरोडिंग? और भी है सेम? थोड़ा कम है। ठीक गाड़ मेरे शिट स्किट कर गएगा। দাওয়াই পানির রাস্তায় যত এগোচ্ছি ততই দুর্গম পথ পাচ্ছি। গাড়ি আছে। কেউ কেউ হয়তো বলতে পারেন যে দাদা আপনার সঙ্গে হিমালয়ান 450 আছে, তবু আপনি অফরোডিং করতে ভয় পাচ্ছেন। হয়তো আপনার কাছে টকবকে ঘোড়া আছে, কিন্তু জকিকেও তো দেখতে হবে। স্কুল বা কলেজে একই পুস্তক পড়ে কেউ ফার্স্ট বয় হয়, কেউ হয়তো আমার মতো লাস্ট বেঞ্চার। ঝপকো ঢুকে আছে এখন আমার। দাওয়াই পানিতে আমাদের হোমস্টের পথে যে চলেছি, একে পথ বলবো না রাস্তা বলবো, কি বলবো আমি বুঝে পাচ্ছি না। কখনো চড়াই, কখনো উতরাই, লাফাতে লাফাতে চলেছি আর কি, দেখতেই পাচ্ছেন। হেলমেটটা না খুলতে পারলে আমি অজ্ঞান হয়ে এই 6.5 কিলোমিটার রাস্তার চূড়ান্ত অফরোডিং আমার পক্ষে আর নেওয়া সম্ভব হয়নি। কত দেখেন থেকে চলে পুরো শ্বাস বন্ধ হয়ে গেছে। 3 কিলোমিটার পরেই আমার কেমন জানি শ্বাসকষ্ট হতে শুরু করেছিল, তাই আমি অরূপকে বললাম, এবার তুই হাল ধর, আমি আর পারছি না। অরূপ অবশ্য আমার গাড়িটা নামিয়ে দিয়েছিল হোটেল অবধি। একটু আমি প্যানিকও হয়ে গিয়েছিলাম, কারণ যখন খবর পেয়েছি একটা ছেলে এসে দাঁড়াবে স্প্রিংফিল্ড হোমস্টে থেকে। 3-4 জন পড়ে গেছে, একজনের হাতও ভেঙে গেছে। আচ্ছা, গাড়ি উপরে তুলিস না, উঠবে না গাড়ি। পারবে না কেউ? পারবে, কেউ পারবে না। এটা উঠে যাবে। গাড়ি উপরে উঠবে না তো, নিচে যে ফাঁকা জায়গাটা আছে, ফাঁকা জায়গার উপরে আর উপরে আছে। আমার মতে এতজনকে নিয়ে বা আমার মতো অনেককে নিয়ে এত দুর্গম রাস্তায় হোটেল বুক করাটা ঠিক নয়। উল্টো দিকে দার্জিলিং শহর, এরকম একটা সন্ধ্যে 7:30 মতো বাজে। আমাদের হোমস্টে কোথায় আমরা কেউ জানি না। দার্জিলিং শহরের ভিউ দেখুন, জোনাকির মতো আলোগুলো জ্বলছে। অন্ধকারে দাঁড়িয়ে এই ছবি আপনাদের জন্য তুলছি। দারুণ লাগছে। সুপ্রভাত জানাই সবাইকে এবং হ্যাপি নিউ ইয়ার জানাই দাওয়াই পানি থেকে আপনাদের সবাইকে। এই আমার সামনে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু আমাদের 31 ডিসেম্বরটা খুব দুর্গম গেছে, আর 1 তারিখটাও যাবে দুর্গম বোঝাই যাচ্ছে, কারণ আমাদের 6.5 কিলোমিটার ওই খাড়াই রাস্তা উঠতে হবে। তো যাই হোক, এই যে দূরে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে দার্জিলিং শহর। এই লাইটগুলোই আপনারা দেখছিলেন যে ঝিকিমিকি করছে। এটা দার্জিলিং শহর। দার্জিলিং শহরের উল্টো দিকের পাহাড় দাওয়াই পানিতে আমরা রয়েছি, আর এইখানে এই কটা হোমস্টে আছে, আর বাকি পুরো জঙ্গল। এবং ওই যে মাটির রাস্তা দেখছেন, খাড়াই যে নেমে যাচ্ছে এবড়ো খেবড়ো, এরকমই 6.5 কিলোমিটার পথ। সুতরাং বাইকারদের বলবো খুব সাবধান। 2-3জন টিম যদি হয় ঠিক আছে, এরকম এত বড় র্যালি নিয়ে কোনোভাবেই রিস্ক নেওয়া উচিত না। এই যে